পাবনার সাঁথিয়া উপজেলায় সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু ও তার পলাতক পুত্র বেড়া পৌর মেয়র রঞ্জনের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, বালি উত্তোলনে চাঁদার টাকা সহ বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত হয়ে শামসুল হক টুকু ও তার পুত্র রঞ্জন গড়ে তোলেন অঢেল সম্পত্তির পাহাড়। বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। পাবনার সাঁথিয়া উপজেলায় সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু ও তার পলাতক পুত্র বেড়া পৌর মেয়র রঞ্জনের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, বালি উত্তোলনে চাঁদার টাকাসহ বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত হয়ে শামসুল হক টুকু ও তার পুত্র রঞ্জন গড়ে তোলেন অঢেল সম্পত্তির পাহাড়। আমরা কেউ বাড়িতে থাকতে পারিনি, কারণ 4-5টা মামলা আমার নামে ছিল। আমার ছোট ছোট বাচ্চা, তারা অনেক বাবা বাবা করে চিৎকার করছে, আমার ফোনে কান্নাকাটি করছে, কিন্তু আমি বাড়িতে আসতে পারিনি। আমি হয়তো টিভিতে দেখেছি বা বই পুস্তকে পড়েছি যে ঈশ্বর শিকদার, খুলনার ঈশ্বর শিকদার, ওনারা নাকি অনেক ভয়ঙ্কর ছিল। আসলে খুলনার ঈশ্বর শিকদার কতটুকু ভয়ঙ্কর ছিল আমি জানি না। ঈশ্বর শিকদার থেকে অনেক গুণ বেশি ভয়ঙ্কর ছিল এই টুকু রঞ্জন বাহিনী। এমন একটা মা যদি তার সন্তান প্রসব করতে চাইতো, এদেরকে ট্যাক্স দিয়ে সেই সন্তানটা প্রসব করা লাগতো। পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠানে আসে ওরা বাধা দিত, বলতো যে আমাদেরকে এত টাকা দেওয়া লাগবে, তাহলে আমি বিয়ে দিতে দেবো, নইলে বিয়ে হতে দেবো না। এরকম অনেক জুলুম করছে। একসময় গোলা ভরা ধান আর সচ্ছল সংসার ছিল আজকের অসহায় দিনমজুর বারেক মিয়ার। টুকু রঞ্জন বাহিনী তার আবাদি ধান ক্ষেত দখল করে দিয়েছেন বালুর টেক। প্রতিবাদ করলে তার বিরুদ্ধে দেয়া হয় একাধিক মামলা। সবকিছু হারিয়ে পথে বসেছেন বারেক মিয়া। টুকু সাহেব আর রঞ্জন আমার একটা বাংলা ডিজার ছিল, কার্ডবোর্ড ডিজার, সেটাও আমাকে আমার কাছ থেকে কারিয়ে নিয়ে বিক্রি করিয়া দিয়ে দিছে। পুলিশ দিয়ে আমাকে 15 লক্ষ টাকা জরিমানা করাইছে। কার্ডবোর্ডের সম্পত্তির দাম ছিল 40 লক্ষ টাকা। তার বাহিনী দিয়ে আমার সর্বশান্ত করে ফেলাইছে। আসিফ শামস রঞ্জনের আগ্রাসন এতটাই ভয়াবহ ছিল যে প্রায় 200 কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে উড়াল দিয়েছিল বিদেশের বাড়িতে। কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেও তেমন কোনো কিছুই হয়নি তার। বাবার ক্ষমতা কাজে লাগিয়ে জামিন নিয়ে আবারও রাম রাজত্বে ফিরে আসেন নিজ আবাসনে। ডেপুটি স্পিকার ও তার পুত্র একক আধিপত্য বিস্তার করে গড়ে তুলেছে লাঠিয়াল বাহিনী ও হাতুড়ি বাহিনী। রঞ্জন এবং টুকু দুজন মিলে চাঁদাবাজি, নারী ধর্ষণ এবং বালু উত্তোলন সে অবৈধভাবে একটা সিন্ডিকেটের মাধ্যমে কাজ করেছে। একজনের ট্যাক্স যদি 2 টাকা থাকতো, তার ট্যাক্স বাড়িয়ে 500 টাকা করতো। যদি এই টাকা না দিত না। আর তার বাহিনী থাকতো আলাদা, টোকে বাহিনী, তোকে হাতুড়ি বাহিনী থাকতো, অনেক বাহিনী থাকতো। এসব বাহিনীর হাত থেকে কেউ রেহাই পেত না। এলাকার যত অবৈধ ব্যবসা, এই অবৈধ ব্যবসা মদতদাতা ছিল আমাদের গ্রামের কিছু সংখ্যক নেতাকর্মী ছিল, তারা এই সবাই দেখভাল করতো। যে আমাদের এলাকায় যে পাতি নেতাগুলো তৈরি করছিল, তাদের মাধ্যমে যে ভয়ভীতি দেখানোর মাধ্যমে যদি টাকা চাওয়া হইতো, তাদের 500 টাকা 1000 টাকা ধরাই দিয়ে তাদের বলতো যে এই টাকা নিলে নে, নাহলে এটাও পাবি না। কিছু বললেই তাদের বাড়িতে পুলিশ পাঠানো হতো, বিভিন্ন জায়গায় অত্যাচার করা হতো। যে বালুর একটা সাম্রাজ্য তৈরি করছে, বালুর এইখানে যে অংশটা ফালানো হয়েছে, এই বালুর মাধ্যমে পানির যে প্রেশারটা, সেই প্রেশারটা অন্য একটা এলাকায় লাগে, যার জন্য আমাদের এলাকার থেকে আগায় গেলে দেখবেন ওইখানে অনেক ধরনের ভাঙন। সরকার পতনের মধ্য দিয়ে ডেপুটি স্পিকারের ক্ষমতার অবসান হয়। শামসুল হক টুকুর স্থান হয় জেলখানায়। কিন্তু পুত্র আসিফ শামস রঞ্জন এখনও পলাতক। স্থানীয়রা তাকেও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার দাবি জানিয়েছেন। সাইদ রহমান, কালের কণ্ঠ। মানুষের ভরসাস্থল সেনাবাহিনীর প্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন, শপথ নিয়েছিলেন সততার। অথচ মনে মগজে ছল চাতুরি, কারসাজি আর টাকা বানানোর নেশা। রাষ্ট্রীয় উঁচু পদকে কাজে লাগিয়ে ধরাকে সরা জ্ঞান করা চরম পরাক্রমশালী সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ নিজের আখের গোছাতেই যা খুশি তাই করেছেন। জমি, প্লট, ফ্ল্যাট, রিসোর্ট, এমন কোনো সম্পদ নেই যা তার নেশা টানেনি। 2 হাত ভরে টাকা কামিয়েছেন, আর ওই টাকায় গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আলম।
মানুষের ভরসাস্থল সেনাবাহিনীর প্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছিলেন, শপথ নিয়েছিলেন সততার, অথচ মনে মগজে ছলচাতুরি, কারসাজি আর টাকা বানানোর নেশা। রাষ্ট্রীয় উঁচু পদকে কাজে লাগিয়ে ধরাকে সরা জ্ঞান করা চরম পরাক্রমশালী সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ নিজের আখের গোছাতেই যা খুশি তাই করেছেন। জমি, প্লট, ফ্ল্যাট, রিসোর্ট, হেন কোনো সম্পদ নেই যার নেশা তাকে টানেনি। 2 হাত ভরে টাকা কামিয়েছেন আর ওই টাকায় পাহাড় গড়েছেন অবৈধ সম্পদের। নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে ভাই বোনদেরও সুযোগ করে দিয়েছেন আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার। দেশের বিভিন্ন এলাকায় তার স্থাবর সম্পদের ছড়াছড়ি। অনুসন্ধানে জানা যায়, জেনারেল আজিজ সম্পদ বাড়াতে যতটা উদার ততটাই কৃপণ কর দেওয়ার ক্ষেত্রে। হাজার কোটি টাকার ধন সম্পদের মালিক আজিজ মাত্র 19 কোটি টাকায় নামিয়ে এনেছেন তার বৈধ সম্পদের ফিরিস্তি। কর ফাঁকি আর সম্পদ লুকাতে তিনি কোটি টাকার সম্পদকে দেখিয়েছেন লাখ টাকার হিসেবে। আবার নামে বেনামে অনেক সম্পদের তথ্য তিনি কর নথিতে উল্লেখই করেননি। বিতর্কিত এই সেনা কর্মকর্তার কর বিভাগে দেয়া সম্পদ বিবরণী আর বাস্তবে গড়ে তোলা সম্পদের বিশাল সাম্রাজ্যের খোঁজ খবর করেই এসব তথ্য জানা গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলও এ বিষয়ে তদন্ত চালাচ্ছে। আজিজ আহমেদের আয়কর নথিতে দেখা গেছে তিনি তার সম্পত্তির পরিমাণ 19,10,83,691 টাকা উল্লেখ করেছেন। সম্পত্তির বিবরণ অনুযায়ী 1998 সালে ঢাকার মোহাম্মদপুরে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডে 4 কাঠা জমির ক্রয়মূল্য 1,50,000 টাকা। 2004-05 অর্থ বছরে মোহাম্মদপুরের নূরজাহান রোডে 1,380 বর্গফুট একটি ফ্ল্যাট পেয়েছেন পৈতৃক সূত্রে, যার বাজার মূল্য ধরা হয়েছে 12 লাখ টাকা। 2006-07 অর্থ বছরে উত্তরার বাইলজুড়িতে 3 কাঠা জমির 3 ভাগের 1 ভাগ নিয়েছেন তিনি, যার মূল্য ধরা হয়েছে 65,667 টাকা। 2017-18 অর্থ বছরে দেশের 6টি জায়গায় 1,77,86,110 টাকার জমি কিনেছেন জেনারেল আজিজ। 2019-20 অর্থ বছরে 7 জায়গায় 1,37,79,627 টাকার জমি কিনেছেন। 2020-21 অর্থ বছরে জলসিঁড়ি আবাসনে 4,41,000 টাকায় 7.5 কাঠা জমি কেনার তথ্য দিয়েছেন তিনি, যেখানে তথ্যেও ছিল গড়মিল। 2021-22 অর্থ বছরে 1,46,10,000 টাকার জমি কেনার তথ্য নথিতে পাওয়া গেছে। 2022-23 অর্থ বছরে 3,77,33,000 টাকার জমি কেনার তথ্য নথিতে উল্লেখ করেছেন আজিজ। মাজহারুল আলম, কালের কণ্ঠ। দেশে বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় দেশের প্রবাসী আয় বা রেমিটেন্স বেড়েছে। এতে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি সেপ্টেম্বরের 1 থেকে 17 তারিখ পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে 143 কোটি মার্কিন ডলার। বাংলাদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। বিস্তারিত জানাচ্ছেন মহিউল ইসলাম। দেশে বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে প্রবাসীদের। এতে বেড়েছে দেশের প্রবাসী আয় বা রেমিটেন্স। ফলে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি সেপ্টেম্বরের 1 থেকে 17 তারিখ পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে 143 কোটি মার্কিন ডলার। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম 17 দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে 143 কোটি মার্কিন ডলার। এর আগের বছরের সেপ্টেম্বর মাসের প্রথম 17 দিনে যা ছিল 84 কোটি 20 লাখ ডলার। সেই হিসেবে এই সময়ের মধ্যে প্রবাসী আয় বেড়েছে 58 কোটি 80 লাখ ডলার বা 69.83%।
আবার চলতি বছরের 1 জুলাই থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় দেশে এসেছে $556 কোটি। আগের বছর 1 জুলাই থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় এসেছিল $441 কোটি 50 লাখ। এই সময়ের মধ্যে প্রবাসী আয় বেড়েছে $114 কোটি 50 লাখ বা 25.93%। এ পর্যন্ত সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছে $143 কোটি জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, প্রবাসীদের বৈধ উপায়ে দেশে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়েছে, এতে দেশে প্রবাসী আয় বেড়েছে। হুসনে আরা শিখা আরও বলেন, বৈধ পথে রেমিটেন্স পাঠাতে সচেতনতা বাড়ানোর কারণে এখন হুন্ডি বা অবৈধভাবে রেমিটেন্স পাঠানোর প্রবণতা কমেছে। এতে বর্তমানে প্রবাসী আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। অর্থ পাচার পুরোপুরি বন্ধ করতে পারলে প্রবাসী আয় আরও বাড়বে বলেও মনে করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিটেন্স এসেছিল $211 কোটি 31 লাখ 50 হাজার। ফেব্রুয়ারিতে আসে $216 কোটি 45 লাখ 60 হাজার। মার্চে $199 কোটি 70 লাখ 70 হাজার। এপ্রিলে $204 কোটি 42 লাখ 30 হাজার। মেতে $225 কোটি 49 লাখ 30 হাজার। জুনে $253 কোটি 86 লাখ। জুলাইয়ে $191 কোটি 37 লাখ 70 হাজার এবং আগস্টে এসেছে $221 কোটি 58 লাখ 80 হাজার। আগের বছরের ডিসেম্বরে রেমিটেন্স এসেছিল $199 কোটি 12 লাখ 60 হাজার। নভেম্বরে $193 কোটি 40 হাজার। অক্টোবরে $197 কোটি 14 লাখ 30 হাজার। সেপ্টেম্বরে $133 কোটি 43 লাখ 50 হাজার। আগস্টে $159 কোটি 94 লাখ 50 হাজার এবং জুলাইয়ে রেমিটেন্স এসেছিল $197 কোটি 31 লাখ 50 হাজার। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ। সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বিদ্যালয়ের খেলার মাঠ, জমে হাঁটু পরিমাণ পানি। দীর্ঘদিনের জলাবদ্ধতায় খেলাধুলা ও শরীর চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। সময়ের সঙ্গে সঙ্গে মাঠের পানি শুকিয়ে গেলেও থাকে স্যাঁতস্যাঁতে কাদা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। এমনই চিত্র দেখা গেছে ঝিনাইদহ সদরের ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ে। অরিত্র কুণ্ডর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। বিদ্যালয়ের চারপাশে গড়ে উঠেছে বসতি সহ নানা স্থাপনা। সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। তবে জমে থাকা এই পানি বের হওয়ার নেই কোনো পথ। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের। এমনই চিত্র ঝিনাইদহ সদরের ধোপাবিলা মাধ্যমিক বিদ্যালয়ের। স্কুলে অনেক পানি জমা থাকে, যার কারণে আমাদের স্কুলে আসতে অনেক প্রবলেম হয়। বৃষ্টির পানির কারণে আমরা যেই ড্রেসগুলো পরিধান করে স্কুলে আসি ওইগুলো ভিজা যায়, যার কারণে আমাদের ক্লাস করতে অনেকই সমস্যা হয়। আমাদের ক্লাসের টিনের অবস্থা ভালো না, পানি হলে ক্লাসের ভিতর পানি ভরে, পানির কারণে আমরা ঠিকভাবে ক্লাস করতে পারি না, স্কুল বন্ধ থাকে পানির কারণে। জানা গেছে 1994 সালে সদর উপজেলার ধোপাবিলা গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন স্থানীয়রা। প্রতিষ্ঠানটিতে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয়। বর্তমানে মোট 252 জন শিক্ষার্থী রয়েছে। সরেজমিনে দেখা যায় বিদ্যালয় ঘিরে গড়ে উঠেছে বসতি, আর চারপাশে রয়েছে মার্কেট সহ নানা স্থাপনা। বিদ্যালয়ের পুরো মাঠ জুড়ে হাঁটু সমান পানি জমে আছে। শিক্ষক শিক্ষার্থীদের চলাচলের জন্য ইট পেতে সরু পথ তৈরি করা হয়েছে। বিদ্যালয়ের টিন শেড ভবনের কয়েকটি কক্ষেও জমে আছে পানি। শিক্ষার্থীরা বলছেন, স্কুল মাঠে জমে থাকা পানিতে নষ্ট হয় তাদের বই খাতা সহ অন্যান্য জিনিসপত্র। পানি পরে আমরা অনেকেই ভিজে যাই অসুস্থ হয়ে পড়ি। তো পানি একটু কম, কিন্তু বিগত 2-3 দিনে পানি আমাদের ক্লাসরুমের ভিতরে ছিল। এছাড়া আমাদের আসতে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। গত 3 দিনে আমাদের স্কুলে অনেক বৃষ্টি হয়েছে, আমাদের এলাকায় অনেক বৃষ্টি হয়েছে। তার ফলে এলাকার যত পানি ছিল সব স্কুলে এসে জমাট হয়েছে। কোনো কালভার্ট নেই, এর কারণে পানি বেরোতে পারছে না। শ্রেণী কক্ষে পানি উঠে যাচ্ছে, এর অসুস্থ হয়ে পড়েছে, কেউ ক্লাস করতে পারছে না।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রতি বছর বর্ষাকালে পানি জমে থাকার কারণে তাদের পাঠদান করাতে সমস্যায় পড়তে হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত আবেদন করলেও আসেনি কোনো সমাধান। এই পানি মাঠ ভরাট বেশ কয়েকবার করা হয়েছে, কিন্তু মাঠটা অতিরিক্ত নিচু হওয়াতে মানে যে পরিমাণ আর্থিক সহায়তা প্রয়োজন আমরা সেইভাবে সরকারিভাবে আর্থিক সহায়তা না পাওয়াতে আমরা মাঠটা পরিপূর্ণভাবে উঁচু করতে পারি নাই। চারিদিক থেকে যে পানি আসছে, পানিটা জমে থাকছে, দু একদিন জমে থাকার কারণে আমাদের ক্লাসে কিছুটা বিঘ্নিত হলেও আমরা শ্রেণীকক্ষের কার্যক্রম রীতিমতো চালিয়ে যাচ্ছি। ক্লাস নিতে সমস্যা হয়, এটা একটা স্থায়ী সমাধান প্রয়োজন, তো এটার জন্য আমরা জোরালো আবেদন জানাচ্ছি। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির আবেদনের প্রেক্ষিতে বিদ্যালয়টির মাঠে গত বছর মাটি ভরাট করা হয়েছিল, তারপরেও মাঠে পানি জমছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হবে। ঝিনাইদহ থেকে অরিত্র কুণ্ডর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। সরকার নির্ধারিত দামে রাজধানীতে মিলছে না ডিম। খুচরা বাজারে 1 ডজন নিলে গুনতে হচ্ছে 165 থেকে 170 টাকা। বিক্রেতারা দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহের ঘাটতির কথা বললেও অনুসন্ধান দেখাচ্ছে ভিন্ন চিত্র। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ডিম 2-1 দিন মজুত করে দাম বাড়াচ্ছে অসাধু কিছু চক্র। মিলেছে এমনই তথ্য। বিস্তারিত জানাচ্ছেন ময়ূক ইসলাম। রাজধানীতে খুচরা বাজারে এখন একটি ডিম কিনতে গুনতে হচ্ছে 14 থেকে 15 টাকা। 1 ডজন নিলে 165 থেকে 170 টাকা। বিক্রেতারা দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহে ঘাটতির কথা বললেও অনুসন্ধান দেখাচ্ছে ভিন্ন চিত্র। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ডিম 2-1 দিন মজুত করে দাম বাড়াচ্ছে অসাধু চক্র। ডিমের এমন মূল্যবৃদ্ধিকে অস্বাভাবিক দাবি করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, বাজার নিয়ন্ত্রণে সরকার ডিম ও মুরগির দাম বেঁধে দিলেও ব্যবসায়ীদের কারসাজিতে সুফল পাচ্ছেন না ভোক্তারা। খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দামের চেয়ে ডজনে 22 থেকে 27 টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে ফার্মের মুরগির প্রতি ডজন ডিম এখন 165 থেকে 170 টাকা, হালি 60 টাকা। অথচ ডিম উৎপাদক খামারিরা পাইকারদের কাছে এসব ডিম বিক্রি করছেন প্রতি ডজন 139 টাকা দরে। অভিযোগ রয়েছে, তেজগাঁও থেকে রাজধানীর ডিমের বাজার নিয়ন্ত্রণ হয়, দাম বেঁধে দেওয়া হয় SMS এর মাধ্যমে। ডিমের মূল্য বৃদ্ধির জন্য তেজগাঁও ডিমের আড়ত মালিক সমিতির কারসাজিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। ডিম ব্যবসায়ীদের বড় সংগঠন তেজগাঁও ডিমের আড়ত মালিক সমিতির সভাপতি আমানত উল্লাহ বলেন, বন্যায় কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ বিভিন্ন এলাকায় খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে ডিমের সরবরাহ কমে গেছে। এতে চাহিদা ও সরবরাহে দৈনিক বড় একটি ঘাটতি থাকছে। অন্যদিকে টানা বৃষ্টির কারণে বাজারে ডিমের চাহিদাও বেড়েছে, তবে ধীরে ধীরে কমে আসবে দাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার বলেন, ব্যবসায়ীদের পাকা রসিদ রাখতে বলা হলেও তারা কথা শুনছেন না। যে যুক্তি দিয়ে ব্যবসায়ীরা দাম কমাচ্ছেন না, তার মুনাফার হিসাব দেখলে সেটি টেকে না। দেশের প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার বলেন, দেশে ডিমের চাহিদা আছে দৈনিক 4 কোটি পিস, উৎপাদন সক্ষমতা 4.5 কোটি, কিন্তু বন্যা ও প্রচণ্ড গরমের কারণে এখন 20 থেকে 30 লাখ ডিম কম উৎপাদন হচ্ছে। চাহিদা কিছুটা বেড়ে যাওয়ায় ডিমের দাম বেড়েছে। তিনি আরও জানান, ডিম উৎপাদন খরচ 10 টাকা 29 পয়সা, কিন্তু ভারতে ডিমের উৎপাদন খরচ মাত্র 5 টাকা। এখানে উৎপাদন খরচকেই বাড়িয়ে রাখা হয়েছে। সেটা সমাধান করতে হলে বড় সিন্ডিকেটগুলোকে ধরতে হবে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এক বিবৃতিতে জানায়, অসাধু মজুতদারদের সিন্ডিকেট ভাঙতে না পারলে দাম বেঁধে দিয়ে কখনো বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। শুধু দাম নির্ধারণ করে বাজার তদারক না করলে বাজার আরও অস্থির হয়ে উঠবে। এদিকে ভোক্তারা বলছেন, বাড়তি দামের বাজারে মাছ মাংস ঠিকমতো খাওয়া হয় না। ভরসা ছিল ডিম, সেই ডিমের দামও এখন নাগালের বাইরে। ময়ূক ইসলাম, কালের কণ্ঠ।
আজকের কালের কণ্ঠ সংবাদ এ পর্যন্তই। কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkontho.com। ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/কালেরকণ্ঠ এবং facebook.com/কালেরকণ্ঠ ডিজিটাল। আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে। সাথে থাকার জন্য ধন্যবাদ।